আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক। এই বিশ্লেষণে প্রত্যেককে আমন্ত্রণ। পরাশক্তিদের দম বন্ধ করল ইরান, আচকা ১৬০০ জাহাজ। কি হলো আবার? ইরান নতুন করে পরাশক্তিদের দম বন্ধ করে দিয়েছে। পরাশক্তি তো কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয়, আরো পরাশক্তি আছে। ধরুন যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন, এরাও তো পরাশক্তি বিভিন্নভাবে। যাই হোক, ইরানকে আবার খোদ মার্কিন গণমাধ্যম বলছে চতুর্থ পরাশক্তির দেশ। এই ৪০ দিনের যুদ্ধে ইরান এই স্বীকৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের কাছ থেকেই পেয়ে গেছে। যাই হোক, দর্শক, গুরুত্বপূর্ণ খবর আমাদের সামনে আছে। হরমুজ প্রণালীর কাছে এখনো আটকা আছে ১৬০০ জাহাজ। কল্পনা করুন, হরমুজ প্রণালীর চারপাশে এই জাহাজ আটকে আছে। ডোনাল্ড ট্রাম্পের খুব শখ ছিল যে তিনি প্রজেক্ট ফ্রিডমের মাধ্যমে এই জাহাজগুলো উদ্ধার করবেন। ইরানের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই জাহাজগুলোকে পার করে দেবেন। আর এই ১৬০০ জাহাজ পার করে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের কাছে হিরো হয়ে যাবেন। আহ! কি উপকারকারী রাষ্ট্র! আহা! কি মহান নেতা ডোনাল্ড ট্রাম্প! তিনি সারা বিশ্বের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়ে হরমুজ প্রণালী থেকে বিশ্বের তাবৎ শক্তিধর রাষ্ট্রগুলোর জাহাজগুলোকে উদ্ধার করে দিলেন। এরকমই তো পরিকল্পনা ছিল, কিন্তু সব ভেস্তে গিয়েছে। কারণ হরমুজ প্রণালীর ১ ইঞ্চি জায়গাও নিয়ন্ত্রণ ছাড়েনি ইরান। তো ইরান, এটা কি খুব শক্তিশালী? ইরান, এরা কি যুদ্ধ করতে পারে? ইরান, এরা কি পারবে? এই যে নানা ধরনের জল্পনা কল্পনা, এগুলো কিন্তু এখন শেষ। ইরান এই নাম শোনার সঙ্গে সঙ্গে এখন পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা খানিকটা চুপ করেন, চিন্তা করেন, এরপর কথা বলেন এবং আড়ালে গিয়ে তাদের বুকে ফু দেন। এই হচ্ছে অবস্থা, প্রিয় দর্শক। তো দেখুন, ১৬০০ জাহাজ এখনো আটকা পড়ে আছে হরমুজ প্রণালীতে। তারা কোথাও যেতে পারছে না। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প স্পেশাল বাহিনী পাঠিয়েও তাদের উদ্ধার করতে পারল না। তাহলে কে তাদের উদ্ধার করবে? উদ্ধার করতে ইরানের সঙ্গে টোল এর চুক্তি করতে হবে, বিনিময় দিতে হবে। আর এই বিনিময়গুলো ডলারে হবে, হবে না। দুটো মুদ্রায় তারা করতে পারবে, ইরানি মুদ্রায় অথবা ইউয়ান, যেটা চীনের মুদ্রা। এই চীনের মুদ্রায় রাশিয়াও এখন বিজনেস শুরু করেছে। চীনকে একটু এগিয়ে দিয়েছে এক্ষেত্রে। তো অনেক বিশ্লেষক বলেন যে এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হয়েছে রাশিয়া, এরপর চীন। আর পাকিস্তানের তো পোয়াবারো। কারণ পাকিস্তান একেবারে খাদের কিনারে ছিল। দুতিয়ালি করে সারা বিশ্বে আবারও তাদের অবস্থান উচ্চ স্থানে পৌঁছে গেল। একদম আকাশচুম্বী ব্যাপার। তার মানে যুদ্ধের সময় আগুনে পুড়ে যাওয়া আলু এখন সবাই খেয়ে, খেয়ে বেশ মোটাতাজা হয়ে উঠেছে। পাকিস্তান, এরপর রাশিয়া, চীন মাঝখান থেকে লাভবান হয়ে গেল না? বিশাল লাভবান হলো। তো যাই হোক, প্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে এখনো আটকে আছে ১৬০০ জাহাজ। মাস দুয়েকের বেশি সময় ধরে এই জলপথ ছাড়ার সুযোগের অপেক্ষায় থাকতে গিয়ে জাহাজ চলাচল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো ব্যয়বহুল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়েছে। ধরুন, এই জাহাজগুলো ২৮শে ফেব্রুয়ারির আগে থেকে এখানে আটকা ছিল, বা মাঝখানে যখন কিছু সময় খুলে দিয়েছে এই হরমুজ প্রণালী, তখন কিছু জাহাজ এখানে পারাপার হতে গিয়ে আটকা পড়ে গেছে। মানে ২৮শে ফেব্রুয়ারি থেকে এই সময় পর্যন্ত যদি ধরি, তাহলে প্রায় ২ মাসের মধ্যে এই জাহাজগুলো আটকা পড়েছে। আর একটা জাহাজ যখন সমুদ্রে আটকা পড়ে, তখন তার ব্যয়ভার ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ পর্যন্ত বেড়ে যায়। জাহাজের নাবিক এবং ক্রুদের খাবার, তাদের সকল নিরাপত্তা নিশ্চিতকরণ, এই জাহাজের মধ্যে যে পণ্য আছে সেগুলোর আ আ যথাযথ প্রক্রিয়াজাতকরণ, সেগুলোর যথাযথ যেন যেন এইগুলো অরক্ষিত না থেকে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা। সবগুলোই তো আসলে ব্যয়বহুল ব্যাপার। তো এই ১৬০০ জাহাজের কি অবস্থা এখন বুঝুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ ও ট্যাংকারগুলো নিরাপত্তা দিয়ে প্রণালী পার হতে সহায়তা করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এই প্রজেক্ট ফ্রিডম ৪৮ ঘন্টার মধ্যে ভেস্তে গিয়েছে। মাত্র ৪৮ ঘন্টায় ২টি জাহাজ হরমুজ পার হতে পেরেছিল।
আর কোনো জাহাজই পার হতে পারেনি। কারণ যখনই মার্কিন যুক্তরাষ্ট্র এইসব জাহাজকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিল বা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কয়েক দফা, তখনই মুহুর্মুহু মিসাইল আক্রমণ স্থল থেকে, এরপর সাগর থেকে এবং আকাশ থেকে। ফলে জীবন নিয়ে পালাতে বাধ্য হয়েছে জাহাজের নাবিকরা। দেখুন এখন প্রতিষ্ঠানগুলো নিজেরা ঝুঁকি নিয়ে আর নিজস্ব উদ্যোগে হরমুজ প্রণালী পার হতে নারাজ। তাদের মতে আটকে থাকা জাহাজগুলো পানিতে ভাসালে সেটা পণ্য ও কর্মী উভয়ের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাহলে এখন জাহাজগুলোর কি হবে ভবিষ্যৎ, প্রিয় দর্শক? দেখুন এখানে কিছু বিষয় রয়েছে। হরমুজ প্রণালীতে এই যে সংকট তৈরি হলো, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই আচমকা অবরোধ না করত, তাহলে ইরান তো একটা নির্দিষ্ট পরিমাণ টোল নিয়ে এই জাহাজগুলোকে পার করার সুযোগ দিচ্ছিল। ইরানকে সহযোগিতা করছিল ওমান, আর মুদ্রা হিসেবে ইয়ন মুদ্রা ব্যবহার করা হচ্ছিল। তো সবকিছুই তো স্বাভাবিক হচ্ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাগড়া দিচ্ছিল যে কেন ইরান টোল নেবে? আরে বাবা, এটা তো ইরানের স্থল সীমার কাছে, ইরানের মানচিত্রের মধ্যে, ইরানের সার্বভৌমত্ব হরমুজ প্রণালীকে ঘিরেই। ইরানের মানচিত্রের বাইরে তো হরমুজ প্রণালী না। এখন আমাদের বঙ্গোপসাগরে আমাদের জলসীমায় যদি কেউ এসে ইচ্ছামতো এটাকে ব্যবহার করতে চায়, আমরা কি ব্যবহার করতে দেব? তো একই ঘটনা ঘটেছে হরমুজে। হরমুজে অবশ্যই আ ইরান তার আধিপত্য বজায় রাখবে সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই। এখন কেউ যদি বলে যে এই হরমুজ আন্তর্জাতিক রুট, সুতরাং সবাইকে নির্বিঘ্ন ভাবে পার হতে দিতে হবে। তো তাহলে আগে যে অবস্থা ছিল এই যুদ্ধের আগে, তো তখন তো সবাই পার হয়েছে। কিন্তু এই বাগড়াটা, এই সমস্যা বা সংকট তৈরি করলো কে? মার্কিন যুক্তরাষ্ট্র। এই সংকট থেকে মুক্ত হবার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায় তো কোনো উদ্যোগ গ্রহণ করলো না। ফলে কি হলো? যে ইরান এটাকে নির্বিঘ্ন রাখবার জন্যে বা তার শক্তিমত্তার নতিজা দেখাবার জন্যে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিল। অনেক রাষ্ট্র বলে থাকেন যে আন্তর্জাতিক জলসীমায় কখনো আগ্রাসন চলে না বা কোনো নিয়ন্ত্রণ আরোপ চলে না। এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য। তারা কেন হরমুজকে নিয়ন্ত্রণ করতে চাইল? ফলে ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এটাকে ঘিরে। তো ইরানের পারমাণবিক অস্ত্রের তো প্রয়োজন নেই। হরমুজই তার পারমাণবিক অস্ত্র। সেটা তো আমরা ৪০ দিনের যুদ্ধ এবং পরবর্তী ১৫ দিনের মধ্যেই দেখলাম। এখন দেখুন ১৬০০ জাহাজ আটকে আছে। আমাদেরও কয়েকটি জাহাজ আছে। সেই জাহাজের নাবিক, ক্রু এবং অন্যান্য ব্যক্তিবর্গকে খাবার, পানি এবং জীবন বাঁচিয়ে রাখার জন্য যা প্রয়োজন সব দিতে হচ্ছে এবং পণ্যগুলোকে সুরক্ষিত রাখবারও নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো সুতরাং এটা বিশাল কর্মযজ্ঞ। তো অতি দ্রুত যদি এই সংকট না কাটে, তাহলে এইসব জাহাজে থাকা পণ্যগুলো নষ্ট হয়ে যাবে। এইসব জাহাজ জ্বালানি সংকটে পড়বে। জাহাজগুলোর বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে যেতে পারে। মানে একটা ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। দেখুন আমি কেন বলছি পরাশক্তিদের দম বন্ধ করল ইরান? এই যে জাহাজ, এই জাহাজগুলো কার? এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ আছে, ফ্রান্সের, ইতালির, স্পেনের, জার্মানির, ভারতের, পাকিস্তানের, বাংলাদেশের, মানে পৃথিবীর আ যে পরাশক্তি আছে, কোন পরাশক্তি বাদ নেই যে যাদের এই জাহাজ নেই। ইউরোপীয় রাষ্ট্রগুলো কি বলল? যে আমরা ইরানের সঙ্গে স্বতন্ত্র একটা চুক্তি করব। আমরা একটা কমিশন করব যেন ইরান ভবিষ্যতে আমাদের জাহাজগুলো পারাপার হতে নিরাপত্তা দেয়। এখন আন্তর্জাতিক জলসীমায় কারো আধিপত্য বা নিয়ন্ত্রণ আরোপ চলে না। এই বক্তব্য দিয়ে যদি ইউরোপীয় রাষ্ট্রগুলো স্থির থাকতো, তাহলে ক্ষতিগ্রস্ত হতো তো তারাই। সেইজন্য তারা তো আগ বাড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে না গিয়ে বরং স্বতন্ত্র একটা কমিশনের মাধ্যমে ইরানের নিরাপত্তার ব্যবস্থা দিয়ে তাদের জাহাজগুলোকে পারাপার করতে চায়। এটা চমৎকার প্রস্তাব। এই প্রস্তাব আ যদি বাস্তবায়িত হয়, তাহলে ইরান যেমন শক্তিশালী হবে, একইভাবে ইউরোপের রাষ্ট্রগুলো নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যও করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প মাঝখান থেকে একা পড়ে থাকবেন। আর তার সেবাদাসী ইসরায়েল তারা থাকবেন। আর যদি সংযুক্ত আরব আমিরাতও সেই একই পথে হাঁটবে। কিন্তু এতে লাভবান হবে গোটা বিশ্বই। কারণ ইরানের সেই সক্ষমতা আছে নিরাপত্তা দেয়ার। ৪০ দিনে সেটা দেখিয়েছে। সুতরাং এখন পরাশক্তিই হোক আর আমাদের মতো ছোট রাষ্ট্রই হোক, আমাদের জাহাজগুলো এইখান দিয়ে নির্বিঘ্ন পার হবে। নিরাপত্তা দেবে ইরান। তাহলে আমাদের আর কোনো সংকট থাকে না। সেদিকে যত দ্রুত আমরা একটা চুক্তি করতে পারবো, বৈশ্বিক আন্তর্জাতিক চুক্তি হবে ইরানের সঙ্গে, ততই মঙ্গল। এখন এতে কার মাথা কাটা গেল বা নাক কাটা গেল, সেদিকে
তাকিয়ে আমাদেরকে কোনো লাভ আছে? কারণ বিশ্বকে জ্বালানি সংকট থেকে মুক্তি দিতে হবে। আর এই মুক্তি দেবার জন্যে ইরানের সঙ্গে চুক্তি করতেই হবে। কারণ এই যুদ্ধ পরিস্থিতি তারা বাধায়নি, বাধিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন সে বেরও হতে পারছে না। তাতে কি গোটা বিশ্ব বসে থাকবে? সম্ভব নয়। সুতরাং ইউরোপীয় দেশগুলো বা মধ্য এশিয়ার দেশগুলো অথবা আফ্রিকার দেশগুলো সবাই একাট্টা হচ্ছে ধীরে, ধীরে যে আমরা ইরানের সঙ্গেই চুক্তি করব। মার্কিন যুক্তরাষ্ট্র দুর্কিবাত। আমরা ইরানের সঙ্গে চুক্তি করে আমাদের জাহাজগুলো যেন নির্বিঘ্নে, নিরাপদে, আঘাত ছাড়াই এবং তেল যেন যথাযথভাবে যথাস্থানে পৌঁছতে পারে, সেই জন্যে আমরা এই দেশটির সহায়তা চাই। দর্শক, ১৬০০ জাহাজের ভাগ্যে ভালো কিছু ঘটুক। দ্রুততম সময়ের মধ্যে এগুলো আবার যথাগন্তব্যে পৌঁছে যাক, এই প্রত্যাশা করছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।